নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব বাংলায় স্বাধীন মুসলমান রাজত্ব এবং তার বিস্তার সম্পর্কে। ভিডিওটি হয়তো একটু বড় হবে, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু ভিডিওটিকে তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার তোমরা তৈরি করে নিতে পারবে, যেটা কিন্তু অন্য কোথাও পাবে না। তাই আশা করি তোমরা ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সেন বংশের ইতিহাস পড়ার সময় আমরা জেনেছিলাম যে 1201 খ্রিস্টাব্দে বা 1202 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের সহচর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার খিলজি বাংলাদেশ আক্রমণ করেন এবং তার আক্রমণের ফলে তৎকালীন সেন রাজা লক্ষণ সেন পশ্চিমবঙ্গতে আশ্রয় গ্রহণ করেন। তখন থেকেই বাংলায় মুসলিম রাজত্বের সূত্রপাত হয়। তবে দিল্লির শাসন ক্ষমতা হতে সম্পূর্ণ মুক্ত বাংলাদেশে স্বাধীন সুলতানি শাসনের প্রকৃত সূত্রপাত হয় মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল হতে। তখন বাংলার শাসন ব্যবস্থা তিনটি অংশে বিভক্ত ছিল: লক্ষণাবতী, সাঁতগাঁও, সোনারগাঁ। 1238 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন নিজেকে সোনারগাঁ স্বাধীন শাসক রূপে ঘোষণা করে মুবারক শাহ উপাধি গ্রহণ করেন এবং তখন থেকেই বাংলার স্বাধীন সুলতানি শাসনের সূত্রপাত হয়। এর কিছুদিন পর আলাউদ্দিন আলী শাহ পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করেন। এর মধ্যে দিয়ে ইলিয়াস শাহী বংশের সূচনা হয়। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠিত রাজবংশ ইলিয়াস শাহী বংশ নামে প্রতিষ্ঠিত। তাঁর সিংহাসন আরোহণের মধ্যে দিয়ে বাংলার ইতিহাসে এক নতুন পর্যায়ের সূচনা হয়েছিল। শামসুদ্দিন ইলিয়াস শাহের পূর্ব ইতিহাস কিছুটা অস্পষ্ট, তবে বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় তিনি ষড়যন্ত্রের দ্বারা ক্ষমতা দখল করেছিলেন। ইলিয়াস শাহের সামরিক সাফল্য ও ক্ষমতা দ্রুত প্রসারে ফিরোজ তুগলক শঙ্কিত হয়ে ওঠেন। তিনি বাংলাদেশ আক্রমণ করলে ইলিয়াস শাহ সপরিবারে পান্ডুয়ার অনতির দুর্গে একডালা দুর্গে আশ্রয় নেন। দীর্ঘদিন অবরোধ করেও ইলিয়াস শাহকে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি, কিন্তু দুর্গের অভ্যন্তরে মহিলা এবং শিশুদের প্রতি করুণাবশত হয়ে তিনি দুর্গ দখল না করে ফিরে গিয়েছিলেন। শেষ পর্যন্ত উভয়ের মধ্যে এক সন্ধি স্বাক্ষরিত হয় এবং ফিরোজ তুগলক বাংলাতে ইলিয়াসের মর্যাদা স্বীকার করে নেন। ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দার শাহ বাংলার সিংহাসনে বসেন। সুদীর্ঘ 33 বছর তিনি রাজত্ব করেছিলেন। ফিরোজ শাহ তুগলক তাঁর আমলেও বাংলা আক্রমণ করেন। তিনিও তার পিতার মতোই দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় নেন। দুর্গ অবরোধ করে রেখেও ফিরোজ তা আবার অধিকার করতে ব্যর্থ হন। দুই পক্ষের মধ্যে সন্ধি হয়। এই ঘটনার পরবর্তী 200 বছর বাংলাতে কোনো দিল্লির শাসক অভিযান করেননি। তো 200 বছর কিন্তু বাংলা অভিযান করতে আর কেউ আসেনি। শিল্পকলার পৃষ্ঠপোষক রূপে তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। তাঁর উদ্যোগে বহু মসজিদ, মিনার ও প্রাসাদ নির্মিত হয়েছিল। পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ হলো তার শ্রেষ্ঠ শিল্প কীর্তি। তার মৃত্যুর পর তার পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ 20 বছর বাংলা শাসন করেন। তার আমলে বাংলায় সুখ ও সমৃদ্ধি বিরাজ করত। তার মৃত্যুর পর তার পুত্র সাইফুদ্দিন সিংহাসনে বসেন। সাইফুদ্দিনের মৃত্যুকালে কৃতদাস শিহাবুদ্দিন সিংহাসনে বসেন। তাঁর আমলে উত্তরবঙ্গের ভাতুরিয়ার জমিদার গণেশ সমস্ত ক্ষমতা করায়ত্ত করেন। তো রাজা গণেশের নাম কিন্তু আমরা এই সময় থেকেই পাই। রাজা গণেশ 1415 থেকে 1419 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি দনুজ মর্দন দেব উপাধি নিয়েছিলেন। তিনি একমাত্র হিন্দু শাসক যিনি গতানুগতিক মুসলিম শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এবং হিন্দু শাসন প্রতিষ্ঠা করার হিম্মত দেখিয়েছিলেন। তাঁর দুটি স্থাপত্য সৃষ্টি হলো গৌড়ে ফতে খাঁর সমাধি ভবন এবং পান্ডুয়ার একলাখি প্রাসাদ। গণেশের মৃত্যুর পর তাঁর পুত্র যদু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে জালাল উদ্দিন মোহাম্মদ নাম ধারণ করেছিলেন। কে জালাল উদ্দিন মোহাম্মদ নাম ধারণ করেছিলেন? না, যদু। তার মৃত্যুর পর তার সিংহাসনে বসেন, কিন্তু কুশাসনে অতিষ্ঠ হয়ে অভিজাতগণ ইলিয়াস শাহী বংশের নাসিরউদ্দিন মাহমুদকে সিংহাসনে বসান। আবার ইলিয়াস শাহী বংশের শাসন প্রতিষ্ঠিত হয়। নাসিরউদ্দিনের পুত্র রুকনুদ্দিন বরবক শাহ ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। পাণ্ডিত্যের জন্য তিনি আল ফাজিল ও আল কামিল উপাধিতে ভূষিত হন। সে যুগের বিখ্যাত টিকাকার বৃহস্পতি মিশ্র তার পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাঁর রচিত গ্রন্থ হল পদচন্দ্রিকা। বরবক শাহ তাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দ্বারা সম্মানিত করেন। ইলিয়াস শাহী বংশের শেষ শাসক জালালউদ্দিন ফতেহ শাহকে হত্যা করে বাংলা রাজনৈতিক ক্ষমতা লাভ করে হাবশি কৃতদাসরা। 1487 থেকে 1493 পর্যন্ত 6 বছর তাঁরা শাসন ক্ষমতা দখল করে রাখেন। এই শাসনকালকে পণ্ডিতরা অন্ধকার যুগ বা ডার্ক এজ বলে বর্ণনা করেছেন।
এরপর শুরু হয় হুসেনশাহী বংশ। আলাউদ্দিন হুসেন শাহ এবং তাঁর বংশধরদের শাসনকাল ইতিহাসে হুসেনশাহী বংশ নামে পরিচিত। আলাউদ্দিন হুসেন শাহ 1493 খ্রিস্টাব্দে বাংলায় হুসেনশাহী বংশ স্থাপন করেন। মধ্যযুগে বাংলার হুসেন শাহ মর্যাদাপূর্ণ বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। বহু হিন্দু কর্মচারী তার সময় রাজপদে নিযুক্ত ছিল। এদের মধ্যে ছিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। সনাতনের উপাধি ছিল সাকর মল্লিক বা ছোট রাজা। রূপ গোস্বামী বিদগ্ধ মাধব ও ললিত মাধব নামে দুটি গ্রন্থ রচনা করেন। তাঁর সেনাপতি পরাগল কারাগ্রহে পরমেশ্বর গোবিন্দ নামক জনৈক কবি সমগ্র মহাভারতের বাংলায় অনুবাদ করেন। তাঁর পৃষ্ঠপোষকতায় মালাধর বসু শ্রীমদ্ ভগবত গীতা বাংলায় অনুবাদ করে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন। মোট কথা শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক রূপে তিনিও যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়ে গেছেন। গৌড়ের গুমতি ফটক এবং গৌড়ের অনতিদূরে ছোট সোনা মসজিদ তার অনন্য কীর্তি। হুসেন শাহ বাংলার রাজধানী গৌড় থেকে নিকটবর্তী একডালায় স্থানান্তরিত করেন। ক্রমাগত লুণ্ঠনের হাত থেকে রাজধানীর নিরাপত্তার জন্য তিনি সম্ভবত এই সিদ্ধান্ত নেন। 1519 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন পুত্র নাসরাত শাহ। নাসরাত শাহের মোট 14 বছরের শাসনকালের প্রথম 7 বছর শিল্প সাহিত্যের উন্নতির প্রতি মন দেন, আর বাকি 7 বছর ভারতীয় রাজনীতির পরিবর্তনের সাথে নিজেকে ব্যস্ত রাখেন। তাঁর নির্মাণ শৈলীর অন্যতম নিদর্শন হলো বারদুয়ারি বা সোনা মসজিদ। গৌড়ের প্রখ্যাত কদম রসুল ভবনও তিনি সংস্কার করেন। তাঁর আমলে মহাভারতের বাংলা অনুবাদ করেন শিকর নন্দী। কে করেন? না, শিকর নন্দী। 1532 খ্রিস্টাব্দে জনৈক আততায়ী হাতে নসরৎ শাহের মৃত্যু হয়। নসরৎ শাহের মৃত্যুর পর তার পুত্র ফিরোজ শাহ সিংহাসনে বসেন। তাঁর আমলে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো শ্রীধর কবিরাজ নামক জনৈক কবি কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন। হুসেনশাহী বংশের শেষ প্রতিনিধি ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তিনি ছিলেন সম্পূর্ণ অযোগ্য শাসক। শের খাঁর ভাতা খাওয়াস খাঁ এই সময় গৌড় নগরী দখল করে নেন। তিনি হুমায়ুনের সাহায্য চান, কিন্তু হুমায়ুনই চৌসার যুদ্ধে পরাজিত হলে বাংলা সম্পূর্ণভাবে শের খাঁর হস্তগত হয়। 1538 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ নিহত হন। এইভাবে বাংলাদেশের হুসেনশাহী বংশের অবসান ঘটে এবং 2 শতাধিক বছর ব্যাপী বাংলাদেশের স্বাধীন সুলতানির পরিসমাপ্তি ঘটে। তাহলে বাংলা স্বাধীন সুলতানির পরিসমাপ্তি সম্বন্ধে জেনে নিলাম। এরপর আমরা জেনে নিই এখান থেকে কিছু কিছু ছোট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। বাংলায় মুসলমান অভিযানের নায়ককে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমরা আগেই জানি। বখতিয়ার খিলজির রাজধানীর নাম কি ছিল? এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। বখতিয়ার খিলজির রাজধানীর নাম ছিল দেবকোট। বাংলার স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে করেন? ফখরুদ্দিন মুবারক শাহ উপাধি গ্রহণ করে। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? হাজী ইলিয়াস, যিনি পরে শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি গ্রহণ করেন। আদিনার বিখ্যাত মসজিদ কে নির্মাণ করেন? খুব ইম্পর্টেন্ট, সিকান্দার শাহ। রাজা গণেশ কোথাকার রাজা ছিলেন? উত্তরবঙ্গের। রাজা গণেশের পুত্রের নাম কি? এটা মাঝে মাঝে আসে, ইম্পর্টেন্ট। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন মাহমুদ শাহ উপাধি গ্রহণ করেন। হুসেনশাহী বংশের প্রতিষ্ঠাতাকে? না, আলাউদ্দিন হুসেন শাহ। মহাভারতের বঙ্গানুবাদ কার আমলে হয়? ইম্পর্টেন্ট, নসরৎ শাহের আমলে। গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? নসরৎ শাহ। গুণরাজ খাঁ কার উপাধি ছিল? মালাধর বসু। তিনি শ্রীমদ্ ভাগবতের বাংলা অনুবাদ করেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কে শ্রীমদ্ ভাগবতের বাংলা অনুবাদ করেন? না, গুণরাজ খাঁ। মহাভারতের বঙ্গানুবাদ কে করে দেন? মহাভারতের বঙ্গানুবাদটা করে কে দেন সেটাই হচ্ছে এটা কোশ্চেন। মহাভারতের বঙ্গানুবাদ করে দেন গোবিন্দ পরমেশ্বর। মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ কে করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, শিকর নন্দী। অনেক সময় ঘুরিয়ে দেয় যে মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ কে করেন বা শিকর নন্দী কে ছিলেন, তখন কিন্তু বলতে হবে যে তিনি ছিলেন মহাভারত অশ্বমেধ পর্বের অনুবাদক। কদম রসুল কে নির্মাণ করেন? নসরৎ শাহ। প্রসিদ্ধ টিকাকার বৃহস্পতি মিশ্র কোন সুলতানের আমলে ছিলেন? রুকনুদ্দিন বারবক শাহ। এটা অনেক সময় দেয় বৃহস্পতি মিশ্র কার আমলে ছিলেন, তখন বলতে হবে যে রুকনুদ্দিন বারবক শাহ। শ্রী চৈতন্যদেব কার সমসাময়িক ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হুসেন শাহের, কারণ এই সময় বৈষ্ণব ধর্মের প্রসার শুরু হয়। তাহলে আজকে আমরা বাংলার স্বাধীন মুসলমান রাজত্ব সম্পর্কে সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার জেনে নিলাম। এখান থেকে তৈরি করলে কিন্তু তোমাদের মোটামুটি সমস্ত কোশ্চেন এবং
অ্যান্সার তোমাদের তৈরি হয়ে যাবে। আর আলাদা করে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন এবং অ্যান্সার পড়ার দরকার নেই। তাই আজকে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে, কিছু জানার থাকে, সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করো, যারা আমার এই ভিডিওটিকে দেখে যদি কিছু শিখতে পারে তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানো সার্থক হবে। এছাড়া যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান এলে প্রথমেই তা তোমাদের কাছে পৌঁছায়। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই।